সময়টা ২০০০ সালের দিকে। বিশ্ববিদ্যালয় চত্বরে বেশ কিছুদিন হলো ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে যোগ দিয়েছে অনুরাগ। মা বাবার বাধ্য সন্তান। ইদানিং তার মা জননী তার বিয়ে নিয়ে এক প্রকার হুলস্থুল ফেলে দিয়েছেন, তবে সে একবারও মেয়ে দেখার ইচ্ছে পোষণ করেনি। মায়ের পছন্দই তার পছন্দ। গ্রামের বনেদি পরিবারের সন্তান সে, এক বোন আর এক ভাই। বড় বোনের বিয়ে হয়েছে কয়েক বছর হলো, বর্তমানে এক সন্তানের জননী। এখন আবার সন্তান সম্ভবা। অনেকগুলো বছর পর আবার মা হতে যাচ্ছে সে। নাম তার অনিমা। ব্যবসার কাজে এদেশ সেদেশ তার স্বামীকে দৌড়াদৌড়ি করতে হয় বলে সে বাপের বাড়িতেই থাকে। তার ফরমাস খাটার জন্য বুয়াকে সারাক্ষণ তার পিছু পিছু থাকতে হয়। ছোট ভাইয়ের বিয়ে নিয়ে তারও মাথা ব্যথা। কোথাও যোগ্য মেয়ে দেখা মিলছে না। তার মা আনহিতা বেগমের মতে যতগুলো মেয়ে দেখলো তাদের মধ্যে কেউ সুন্দর দেখতে হলে আবার খাটো, লম্বা হলে দেখতে ভালো না। কেউ কেউ আবার শর্ট শর্ট ড্রেস পরে, সভ্য নয়। কেউ কেউ একদম গাইয়া ভূত, ঘুমটা টেনে রাখে মুখ অব্দি, নাকে নোলক পড়া। তার ছেলের বউ হতে হবে সুন্দর, লম্বা, ফর্সা, শিক্ষিত, কিন্তু বোকাশোকাও হবে, যাতে তার কথায় উঠে আর তার কথায় বসে। তার উপর কথা বলবে অত শিক্ষিত মেয়ের দরকার নেই। এমন মেয়ে পাওয়া দুষ্কর হয়ে পড়ল পুরো গ্রামে। কোথাও এমন মেয়ে নেই। সায়ক চৌধুরী ছেলের জন্য যোগ্য পাত্রীর খোঁজে ৫-৬টা উকিল নিয়োগ করলো। যে করেই হোক তার মনের মতো মেয়ে জোগাড় করে দেওয়া চাই। কালো হবে না, খাটো হবে না, চেহারায় শ্রী থাকতে হবে, লম্বা হতে হবে, ফর্সা হতে হবে, মোটামুটি শিক্ষিত হতে হবে, ঘরের সমস্ত কাজকর্ম জানা থাকা লাগবে। তার ছেলের পাশে দাঁড়ালে যাতে প্রফেসরের বউ বউ দেখতে লাগে। মাস কয়েকটা পার হলো, ততদিনে বিয়ের কথা একটু চাপ পড়ল। স্বস্তি পেল অনুরাগ, কিন্তু তাকে অশান্তিতে ফেলার জন্য ঘোর বর্ষার বৃষ্টিতে ভিজে ভিজে উকিল সাহেব তাদের বাড়ি এলেন। ভেজা ভেজা আচ্ছের একটা ছবি আনহিতা চৌধুরীর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই একটা মেয়ের খোঁজ পাওয়া গেছে ম্যাডাম। মেয়ে ১০ম শ্রেণীতে পড়ছে, লম্বা আছে, চেহারায় স্ত্রীও আছে। খুশি হলেন আনহিতা। ছবির দিকে তাকিয়ে বললেন, বাহ। মেয়ের গায়ের রং একটু চাপা ম্যাডাম। বনেদি পরিবার না, মেয়ের বাবা মা কিন্তু যথেষ্টই টাকা পয়সা আছে। কিন্তু পরক্ষণেই মেজাজ খারাপ হলো। ফর্সা নয়? উকিল মাথা নাড়লেন। না। আরো মেয়ে দেখুন। উকিল সেদিন চলে গেল। তারপরে অনেক মেয়ের খোঁজ চলল। আরেকটা মেয়ে পেল, সুন্দর আছে কিন্তু লেখাপড়া নেই, ম্যাট্রিক পাশ করে আর পড়েনি। আনহিতা বারণ করে দিলেন, হবে না এই মেয়ে। আরও একটা মেয়ের খোঁজ পাওয়া গেল। বাবা টাকা পয়সা আছে, কিন্তু মেয়ে খুব বেশি স্মার্ট। শোনা যাচ্ছে কিছুদিনের মধ্যে সিনেমায়ও নাকি যোগ দেবে। আনহিতা মানা করে দিলেন, দরকার নেই এমন মেয়ের। ওই মেয়ে তাকে গলায় দড়ি দিয়ে বেঁধে ঘোরাবে। মাস দুয়েক গেল এভাবে। উকিলরাও এক প্রকার বিরক্ত হয়ে পড়ল। অনুরাগ মা বাবার এসব কার্যকলাপে নাক গলায় না, কিন্তু সেও শেষমেশ বিরক্ত হয়ে বলল, আমি বিয়ে করব না মা, তোমরা আর পাত্রী দেখবে না। আনহিতা চোখ বড় বড় করে বললেন, এ কেমন কথা সোহাগ? চিন্তা করো না, তোমার বিয়ে অতি নিকটে। তুমি এসব নিয়ে ভেবো না, পাত্রী জোগাড় হয়ে গেছে। অনুরাগ আর কথা বাড়ালো না। আনহিতা এবার মহা জ্বালায় পড়ে গেল। কি হবে এখন? কয়েকটা মাস পরে সাহেব চৌধুরীর কাছে এক পাত্রীর খোঁজ নিয়ে এলেন তারই এক পরিচিত বন্ধু। মেয়েটার ছবি দেখায় আনহিতা খুশি হয়ে গেল। এই মেয়ে তো পুরোই তার মতো, ডাগর ডাগর চোখ আছে, কিন্তু ছবিতে তো সুন্দর দেখাচ্ছে। স্ত্রীও আছে, বাস্তবে কালো নাকি? লেখাপড়া আছে? সাহেব চৌধুরীর বন্ধু আশরাফ আলী বললেন, কালো না, তেমন ফর্সাও না, লেখাপড়া এখনো করছে, একাদশ শ্রেণীতে উঠেছে মাত্রই। আনহিতা মত দিল, উজ্জ্বল বর্ণের হলে হয়েছে। মেয়েটাকে দেখতে বলল। মেয়েটার পরিবার সামান্য অবাক হলো বনেদি পরিবার থেকে তাদের মেয়ের জন্য সম্বন্ধ যাওয়ায়। খোঁজ খবর নিয়ে জানা গেল মেয়ের বাবা ছোটখাটো পেঁয়াজ ব্যবসায়ী, বড় ভাই বেকার, আবার বউ আছে নাকি। আনহিতা ক্ষুব্ধ হলেন। তেমন টাকা পয়সা নেই বলায় তার ছেলেকে ওরা কিছুই দেবে না? ওরকম ঘরের মেয়ে তার ছেলের বউ হবে? লোভী হবে না তো? বিয়ের কথাবার্তা এগোতেই বরপক্ষের দাবি জানা গেল ২ লাখ টাকা। বনেদি ঘরে মেয়ে বিয়ে দিচ্ছে, এমনি এমনি তো নিয়ে যাওয়া যাবে না। কন্যার বাবা রাজি হলেন, তবে সময় চেয়ে নিলেন। টাকা জোগাড় করা মাত্রই তিনি বিয়ের আয়োজন করবেন। আনহিতা খুশি হলেন। মনের মতো ছেলের বউ এবার পেয়েছেন তিনি। অনুরাগকে কয়েকটা ছবি দিলেন তিনি, কিন্তু পুত্র সেদিকে চোখও দিল না। পকেটে ছবিগুলো গুজে রাখতে রাখতে মাকে বলে দিল, সময় হলে দেখে নেব। তাছাড়া তোমার পছন্দ নিশ্চয়ই আমার অপছন্দ হবে না মা। কিন্তু সে মাকে স্পষ্ট জানিয়েও দিল বিয়ে করা ছাড়া আর অন্য কিছুতে সে নেই। সে শুধু বিয়েটা করতে যাবে, অন্য কিছুতে যাতে তাকে জড়ানো না হয়। আনহিতাও ছেলেকে আশ্বস্ত করলো। বোন অনিমাও
খুশি ছোট ভাইয়ের বিয়ের দিন ঘনিয়ে আসছে বলে। মাস একটা যেতে না যেতেই কনের পিতা জানালো তাদের প্রস্তুতি নেওয়া শেষ। এবার বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। অনুরাগ হঠাৎ করে দুশ্চিন্তায় পড়ে গেল। সে একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বন্ধুবান্ধব কলিগদের না জানালে ব্যাপারটা কেমন দেখায়। বন্ধুবান্ধবদের বলতে গিয়ে লজ্জায় পড়ে গেল অনুরাগ। সে নিজের হবু স্ত্রীর নামটাও জানে না, কি লজ্জার কথা। বন্ধুদের সামনে মাথা কাটা গেল তার। প্যান্টের পকেটে থাকা ছবিগুলো মুড়িয়ে গেছে, ওগুলো ধোয়া হয়েছে, তার মানে ছবিগুলো নষ্ট। কিন্তু তারপরও অনুরাগ মেলে দেখার চেষ্টা করলো ঝাপসা ঝাপসা ছবিটা। অনুরাগ মায়ের কাছে গিয়ে বলল, মা, আর ছবি আছে? আর নেই সোহাগ, যেগুলো দিয়েছি ওগুলো দেখো। ওগুলো নষ্ট হয়ে গিয়েছে মা, আমি দেখার আগে। আর মেয়েটার নাম বলো। আনহিতা ছেলের কথায় অবাক, ভীষণ বিস্ময় নিয়ে বললেন, এটা কেমন কথা সোহাগ? তুমি তোমার হবু বইয়ের ছবি দেখোনি? নাম জানো না? অনুরাগ স্বাভাবিক গলায় বললেন, জানি না মা, কেউ তো বলেনি। কাল রাশেদ ভাইও ফোনে জিজ্ঞেস করছিল, আমি বলতে পারিনি। জেনে নেওয়া উচিত ছিল। আফসানা আহমেদ আয়না। অনুরাগ চোখ তুলে তাকালো মায়ের দিকে, তারপর যেতে যেতে বলল, ঠিক আছে মা, পারলে একটা ছবি এনে দিও। আর তো নেই আব্বাজান। গায়ে হলুদে সন্ধ্যা, বাড়িতে নিচে মেহমানের কলরব। অনুরাগ নিজের ঘরে বসা ছিল। হঠাৎ দরজায় টনক নড়ে উঠতেই অনুরাগ বলল, কে? ঘরে ঢুকে এলো তার খালাম্মার ছেলে, অনুরাগের প্রিয় রাশেদ ভাই, যার কাছে অনুরাগের যত সব ছেলে মানুষই। রাশেদকে দেখে এক প্রকার লাফ দিয়ে বিছানা থেকে নামলো অনুরাগ। দৌড়ে গিয়ে জাপটে জড়িয়ে ধরে বলল, কখন এলে? আরো তাড়াতাড়ি আসবে ভেবেছি। রাশেদ ভাইয়ের পিঠ চাপড়ে বলল, আপনার মতো কি অত ইজি আছি ইয়াং ম্যান? বউ বাচ্চা হোক, তারপর বুঝবি। রাশেদকে ছেড়ে হাসলো অনুরাগ। হেঁটে হেঁটে আয়নার সামনে গিয়ে মাথার চুল ব্রাশ করতে করতে বলল, বসো, সবাই এসেছে? রাশেদ বিছানায় বসে বলল। হ্যাঁ, রাখি, খুঁজছে অনুকে। অনুরাগ হাসলো। রাশেদের পাশে বসে বলল, রাখি এসেছে, তার মানে আবার আমার ড্রেস নষ্ট করবে। সে এখন কি আর ছোট আছে? বিশ্বাস নেই বাচ্চাদের। রাশেদ কথার ফাঁকে বলল, বন্ধুদের বলিসনি? বলেছিলাম কাল। কাল কেন? অনুরাগ বিছানায় শুয়ে বলল, ভাবিনি বিয়েটা এইভাবে ঠিক হয়ে যাবে। ভেবেছিলাম প্রতিবারের মতো কোনো না কোনো কারণে আটকে যাবে। না, এখন দেখছি করতেই হচ্ছে তাই। রাশেদ মিঠি হাসলো, বলল, বিয়ে করেছিস ভালো কথা, মনে ধরেছে? থতমত খেলো অনুরাগ। মানে আয়না ম্যাডামকে মনে ধরেছে? অনুরাগ মাথা নাড়ালো এলোমেলো ভাবে, যার অর্থ হ্যাঁ ও না, না ও না। রাশেদ কিছু না বুঝে বলল, কি বলছিস, মুখে বল। মনে ধরবে কেমনে, দেখিনি এখনো। রাশেদের কপালে ভাঁজ পড়ল, বলল, দেখিসনি মানে? না দেখে বিয়ে কিভাবে? কি বলছিস ভাই আমার? অনুরাগ শোয়া থেকে উঠে বসলো, বলল, ছবি দিয়েছিল মা, দেখা হয়ে ওঠেনি। যাও পরে দেখতে চেয়েছি, দেখলাম সেগুলো ভিজে নষ্ট হয়ে গিয়েছে। কাগজের ছবি। রাশেদ হতাশ হলো ভীষণ। অনুরাগ তার সামনাসামনি বসে বলল, কি হয়েছে? রেগে আছো মনে হচ্ছে। এটা কোনো কাজের কথা অনুরাগ? বিয়ে করছিস তুই? বিয়ে মানে বুঝিস? বিয়ে মানেই বন্ধন। একদিনের জন্য না, 2 দিনের জন্যও না, জনম জনমের বন্ধন। বিয়ে মানে শুধু একটা চুক্তি কিংবা ফর্মালিটি নয়। তোর কথা না হয় বাদ দিলাম, মেয়েটার তোকে জানা বোঝার দরকার ছিল। অনুরাগ অনুতাপ সূচক শব্দ করলো, বলল, থাক। কি থাক? দেখে যদি মনে হয় মেয়েটা তোর জন্য ভালো হবে না, কিংবা তোর ভালো না লাগে? বাদ দাও। মা অনেকগুলো মেয়ে দেখার পর এই মেয়েকে পছন্দ করেছে। নিশ্চয়ই ভালো কিছু দেখেছে। মায়ের পছন্দের উপর আমার ভরসা আছে। তাছাড়া আমার কাছে বাহ্যিক সৌন্দর্যটা ফার্স্ট প্রায়োরিটি না। আমার মতে সেই সুন্দর যার সুন্দর একটা মন আছে। যদিও আজকাল সুন্দর মনের মানুষ খুবই দুর্লভ। চুপ কর, দাঁড়া, আমি ছবি আনছি। তোমার কাছে ছবি? আমার কাছে না, তোর ভাবির কাছে, দাঁড়া। অনুরাগ পায়চারি করলো ঘরময়। তার অস্বস্তি লাগতে শুরু করলো, যেন রাশেদ গেল আর এলো। অনুরাগ দাঁড়িয়ে পড়লো। রাশেদ তার সামনে এসে হাসলো, ছবির উল্টো পাশ দেখিয়ে বলল, নে, উল্টিয়ে দেখ তোর বউকে। অনুরাগ এর হাসফাস লাগলো, লজ্জা লাগলো ভাইয়ের সামনে। ফলস্বরূপ সে হেসে দিল, বলল, রাখো, পরে দেখব। ধমকালো রাশেদ। একদম চুপ, আমার সামনে দেখ আর বল কেমন। ভাইয়ের বউ হিসেবে আমার আমার পারফেক্ট লেগেছে। তোমাদের সবার ভালো লেগেছে, এই হয়েছে। আমি পরে দেখব। রাশেদ ছবিটা ধরিয়ে দিল, বলল, এবার চোখ নিচে নামা এবং দেখ। অনুরাগ অসহায় চোখে তাকালো। রাশেদ বলল, আমার দিকে নয় গাদা, ছবির মানুষটার দিকে তাকা। অনুরাগ কান ধরে চুলকাতে চুলকাতে চোখ নিচে নামালো। দেখা মাত্রই রাশেদের হাতে ছবিটা দিয়ে ফেললো। রাশেদ ভুরু উঁচিয়ে বলল, কেমন? অনুরাগ হাসলো। রাশেদের দুষ্টুমি বুঝতে পেরে হেসে বলল,
সুন্দর। কেমন সুন্দর? অনুরাগ হেসে ফেলে বলল। ভারী সুন্দর। বলতে না বলতেই দুজন ফেটে পড়ল অট্ট হাসিতে। জানালা দিয়ে হু হু করে বাতাস ঢুকে পড়ছে আয়নার ঘরের ভেতর। সে দাঁড়িয়েছে জানলার পাশে। সুন্দর করে বেঁধে দেওয়া খোপার ভাঁজ থেকে উটকো চুল বেরিয়ে পড়ছে সেই বাতাসের দাপটে। পরনে কাঁচা হলুদ রঙের শাড়িটার আঁচল দুলছে। হাত বেঁধে দেওয়া গাঁদা ফুল থেকে সুবাস আসছে মৃদু মৃদু। ভাবনার খুব গভীরে পৌঁছে গেল সে। ভাবলো আব্বা যে খালু আব্বার কাছে টাকার জন্য গেল, এখনো তো ফিরে এলো না, অথচ 1.5-2 ঘন্টার ভিতরে ফিরে আসার কথা ছিল। চিন্তায় কপালে ভাঁজ দেখা দিল আয়নার। পেছন থেকে কে যেন বলে উঠল। কি ভাবছো আয়না? আয়না ঘাড় ঘুরিয়ে হাসি মুখে দাঁড়ানো মেয়েটাকে দেখে বলল। কিছু না ভাবি। নামিরা হাসলো, বলল। শাড়িটা তোমাকে খুব মানিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আয়না একদৃষ্টে তাকিয়ে রইল। নামিরা হঠাৎ অস্বস্তিতে পড়ে গেল, বলল। ওভাবে কি দেখছো? আয়নার ভাবনায় ছেদ পড়ল। হাতের উল্টো পাশ কপালে ঠেকিয়ে চুল সরানোর চেষ্টা করে বলল। আমি তোমায় দেখে অবাক হই ভাবি। কোথা থেকে এসে কোথায় থাকছো তুমি? আমার ভাই তো তোমাকে কিছুই দিতে পারেনি। ভাইয়ের প্রতি তোমার অভিযোগ নেই? কষ্ট হয় না তোমার? নামিরা খুব সুন্দর করে হাসলো, বলল। না। তোমার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল প্রথমে, তার কাছে তুমি ভালো থাকতে, ভালো চাকরি ছিল ওনার, নামি দামি মানুষ ছিলেন ওনারা। আমি বলবো তোমার বিরাট ভুল হয়ে গেছে। সারাক্ষণ মায়ের প্যান প্যানা নিয়েও সহ্য করতে হতো না। নামিরা এমন কথায় হেসে ফেলল। আয়নাকে বলল। যেদিন কাউকে ভালোবাসবে সেদিন এই প্রশ্নটার উত্তর পেয়ে যাবে। ভালোবাসা শব্দটার কাছে ধন দৌলত, গরিব ধনী, গুণী খুনি শব্দগুলো যায় না। আমি আয়ানকে ভালোবেসেছি, শুধু ওকে নয়, ওর সব কিছুকেই। আয়ান বলেছে আম্মা বকলে চুপচাপ শুনে থাকতে। আম্মা তো ভালোবাসে আমায়। আয়ানের ওপর রাগ থেকে অমন করে। আয়না হাসলো, বলল। কি পেলে এসব করে? নিজের মা বাবা ভাই বোন সবাই তো মুখ ফিরিয়ে নিয়েছে। বেঁচে আছো নাকি মরে গেছো সেটাও তো খোঁজ নেয় না। নামিরার মুখে হঠাৎ অন্ধকার নামলো। সে বলল। আমার ওপর ওদের রাগ, তাই এমন করছে। রাগ যেদিন কমে আসবে সেদিন মেয়েকে ঠিকই খুঁজতে আসবে। আর বাবার কথা কি বলবো, আমি জানি বাবা আমাকে খুব খুব ভালোবাসে। মান অভিমান থেকে দেখা করতে আসে না। আমি তো আয়ানের সাথে পালিয়ে আসিনি, কিংবা ওদের না জানিয়ে কিছু করেছি এমনও না। ওরা নিজে দাঁড়িয়েই বিয়ে দিল, তারপরেই এমন আচরণ। কিছু বলার নেই আমার। আয়না লম্বা একটা শ্বাস ফেলল। নামিরাকে পিছু করে দাঁড়িয়ে বলল। আব্বাটা কখন যে ফিরবে? নামিরা সে কথার প্রতি উত্তরে বলল। আয়ানা, একটা কথা বলি তোমায়। তোমার ভাইয়ের তো কিছু নেই, চাকরি নেই, না ধন দৌলত, কিন্তু তারপরও তো তোমার ভাই আমার কাছ থেকে কিছুই চায়নি। কিন্তু তোমার বরের তো অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি, নাম যশ খ্যাতি প্রতিপত্তি। তারপরও কেন এত টাকা দাবি করলো তারা? আয়না ফিরল নামিরার সামনে, আনমরা হয়ে বলল। আমি কিচ্ছু জানি না। আমাকে তো কেউ কিছু বলছে না। তুমি কিছু জানো এ ব্যাপারে? কত টাকা লাগবে? না, আয়ান আমায় তেমন কিছু বলেনি, শুধু বলেছে অনেক টাকার দরকার। তোমার গয়নাগুলো আছে কোথায়? নামিরা হতভম্ব। হ্যাঁ আছে। আয়না হঠাৎ অস্থির হয়ে উঠল, বলল। তোমার গয়নাগুলো দেখাও তো, চলো। নামিরা দাঁড়িয়ে থাকলো, বলল। আয়ানা, বাড়ি ভর্তি মেহমান, আমার ঘরেও বসার জায়গা নেই, কিভাবে দেখাবো? আমার রাগ করবে ওইসব নিয়ে ঘাটাঘাটি করলে। আয়ানও। তার মানে গয়না বিক্রি? নামিরা মাথা নাড়িয়ে ভয়ঙ্কর মিথ্যা বলে বসলো। না না, বিক্রি না। কে বলেছে? ভুল বুঝছো তুমি। আয়না গর্জে বলল। সবাই লুকোচুরি খেলছে আমার সাথে, সবাই। তোমরা কি টাকা দিয়ে বিক্রি করছো আমায়? নামিরা দ্রুত সরে পড়ল। সব তার দোষ। আয়ান যদি জানতে পারে আয়না এসব প্রশ্ন করেছে, তাহলে আয়ান তাকে ভুল বুঝবে, ভাববে তার গয়না দিয়েছে বলে সে আয়নাকে বলে দিয়েছে। না, সে আয়নার সামনে যাবে না কখনো। আয়নাকে তার ঘরে নিয়ে যাওয়া হলো। গায়ে হলুদের আয়োজন করা হলো, মাটিতে পাটি বিছিয়ে মিষ্টান্ন খাইয়ে। সবাই আয়নার পাশে গিয়ে বসলো। মিষ্টি মুখ করিয়ে সরে পড়ে। রাখি পরানোর জন্য আয়ানকে খুঁজে পেল না কেউ। মুঠো ফোনটা খুঁজে নিয়ে নামিরা ফোন করলো আয়ানকে। আয়ান এলো কিছুক্ষণ পর। আয়েশা বেগম নামিরাকে ডাকলেন। বউ, তুমিও যাও, আয়ানের সাথে গিয়ে মিষ্টি তুলে দাও, তারপর এসব শেষ করো। মানুষটা এখনো ফিরলো না, আমি আর পারি না। আয়না চিন্তিত হয়ে বসে রইল। আয়ান এসে ধপ করে বসলো তার পাশে। বোনের গাল টেনে দিয়ে বলল। আয়না রেগে তাকালো, বলল। আব্বা আসেনি এখনো? এক্ষুনি চলে আসবে, চিন্তা করিস না। দেখে হাত দে, রাখি পরাই। আয়না হাত বাড়ালো। আয়ান বলল। মীরা রাখিটা দাও। নামিরা চকচকে রাখিটা নিয়ে এলো। একটা আয়ানকে দিল, আরেকটা নিজের কাছে রেখে দিয়ে বলল। এটা আমি পড়াই?
আয়ান মাথা নাড়ল। নামিরা বসলো আয়নার পাশে, সেও রাখি পরাবে আয়নার হাতে। তার আয়ান ও বোনের হাতে রাখি পরাতে পরাতে বলল, আয়রে আইটিয়ে ছোট্ট পাখির বিয়ে, বর আসবে কাল তোপর মাথায় দিয়ে, ছোট্ট পাখি যাবে শ্বশুর বাড়ি, বর আসবে চড়ে ঘোড়ার গাড়ি। আয়না আচমকা ডুকরে কেঁদে উঠল, হাতের মুঠি দিয়ে আঘাত করলো ভাইয়ের পিঠে। কেঁদে কেঁদে বলল, সবসময় মজা করো, আমার মন ভালো নেই। মুখটা গোমরা করে রাখলে হবে? মন ভালো থাকবে, হাসো, কথা বলো, ভালো লাগবে। সব মেয়েদেরই এমন লাগে এই সময়। একদম ঠিক। বোনের গাল মুছে দিল ভাই, বুকে জড়িয়ে বলল, তুই ভালো থাকবি, তোর বর খুব ভালো। আমার বরের মতো? আয়ান তাকালো তার দিকে, তারপর হেসে বলল, না, টুনি বর আরো ভালো, টুনিকে খুব ভালো রাখবে। নামিরা মনে মনে রাগ করে বসলো। তার বর বেশি ভালো, খুব ভালো, তাকে ভালো রাখে, ভালোবাসে। বিয়ের দিন ঘনিয়ে এলো। সকাল সকাল ঘুম ঘুম চোখে গায়ে হলুদের শাড়ি পরে আয়না মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আম্মা আব্বা আসেনি রাতে? না। আয়নার চোখ টলমলে। সে মাকে বলল। খালু আব্বা কত টাকা দেবে বলেছে আম্মা? আয়েশা বেগম মেয়ের দিকে ফিরে বললেন, সব তোর জানা লাগবে কেন? জেনে কি করবি তুই? এ বিয়ে করবো না আমি। আয়েশা বেগম তেড়ে এসে ঠাস করে চর বসালেন। নামিরা দৌড়ে এসে এমন দৃশ্য দেখে দৌড়ে এলো। আয়নাকে সরিয়ে বলল, আম্মা কি করছেন? আয়না গালে হাত দিয়ে চুপ করে থাকলো। একদম আমাকে প্রশ্ন করবে না। কি বলেছে ও শুনতে পাওনি? বিয়ে করবে না মানে কি? তার জন্য কতবার বিয়ে ভেঙেছে, তার হিসেব আছে। এইবার দিতে পারছি, তাও ভালো পাত্রে। তাতেও তার আপত্তি। শুরু থেকে বিয়ে করবে না লাগিয়েছে। তার সমবয়সী কেউ আছে এই পাড়ায়? সবার সেই কখন বিয়ে হয়ে গেল, আমারটার বিয়ে হয়নি শুধু। আয়না চুপটি করে দাঁড়িয়ে রইল। আয়েশা বেগম বললেন, তুমি নিজেকে দেখো বউ, তোমার কি অবস্থা? ভালো ছেলের হাতে না পড়লে গরিবের ছেলের হাতে। খাওয়াতে পারলে পড়াতে পারে না, পড়াতে পারলে 8-10টা দিতে পারে না। তুমি নিজেকে দেখো ভালো করে। তোমাকে এই ফ্যাকাশে শাড়িতে মানায়? টাকা মানুষকে ভালো রাখে, এটা আমি বিশ্বাস করি না আম্মা। রাখে, টাকাতেই সুখ। তোমরা যাও তো যাও, আমার সামনে থেকে দুইজনই দূর হও। এর মুখ দিয়ে যদি বিয়ে করব না শব্দটা আর শুনি, খোদার কসম আমি জীবন্ত কবর দেব। ওই মানুষটার দু চোখে ঘুম নেই কতদিন। ভালো করে দুটো খেয়ে শান্তিতে ঘুমালো কখন মনে নেই আমার। আর এ আছে বিয়ে করব না। বাপের সুখটা কোথায় দেখিস না মুখপুরি? আর একজন তো আছে, টাকা কামায় না, পয়সা কামায় না, বিয়ে করে বসে আছে। পরের মেয়ের দুর্দশা আমি দেখতে পারি না দু চোখে, আমার মাথার যন্ত্রণা ধরে। আম্মা শান্ত হন, সব ভালোই হবে। আব্বা চলে আসবে। আয়না চলে গেল। নামিরা তার পিছু পিছু গেল। আয়নার কয়েকজন মামাতো বোন বউয়ের সাথে সাজানো তাকে। অন্দরমহলের ভেতর থেকে মন আকুলি বিকুলি করতে লাগলো আয়নার। আব্বা কি এখনো আসেনি? সে কতক্ষণ দেখে না আব্বাকে। না আসলে তো বিয়ে হবে না, পণের টাকা দেবে কি করে? আর বিয়ে না হলে আম্মা কি করবে? আব্বাও কষ্ট পাবে। এতগুলো লোকের সামনে ভাইয়ার মাথা কাটা যাবে, আব্বার অপমান হবে, তাদের দুর্নাম হবে পাড়ায়। ভাবির বাপের বাড়ির লোকজন শুনলে কি ভাববে? বরপক্ষের আগমন ঘটল প্রায় দুপুর 2টো নাগাদ। বাইরে প্যান্ডেলের ভিতর লোকজন খাওয়া দাওয়া চলছে। এখনো বাড়ি ফিরেননি আজহার সাহেব। আয়ান এইবার আর বসে থাকলো না, বাবার খোঁজে বের হলো। খালাম্মা মারা গেছে গত বছর, খালু আব্বাও অসুস্থ। ওখানে মুঠোফোনের মাধ্যমে খবর আসলো আজহার আহমেদ টাকা নিয়ে বের হয়েছে কাল রাত 10টার দিকে। আয়ানের বুক কাঁপলো। তাহলে আব্বা এখনো ফেরেনি কেন? সে বোন আর মাকে জানালো না এই ব্যাপারে। গহনা বন্ধকের টাকাটা এসেছে শুধু, বাকি টাকা আব্বার হাতে। বরের বাবার সাথে এই ব্যাপারে কথা বলে কোনো মতে বিয়েটা সারতে হবে। আব্বার খোঁজ পেলেও টাকাগুলো দিয়ে ফেলতে পারবে। কিন্তু সাহেব চৌধুরী একথা শুনে মানলেন না। বরের মামারা তো একেবারেই না। এ কেমন কথা? পণের টাকা না পাওয়া পর্যন্ত বরকে তারা বিয়েতে বসাবে না, মেয়েও নিয়ে যাবে না। কথা তো এমন ছিল না। এক প্রকার হুলস্থুল বেজে গেল। আয়ান বলল, দেখুন, টাকা আমরা আজ না হয় কাল তো দিয়ে দেব, বিয়েটা হয়ে যাক। শায়েক চৌধুরী মানলেন না। ছেলের কানে এসব কথা যাবে বলে ভয়েও থাকলেন তারা। তার আগে যদি টাকা উসুল হয় আর কি। কিন্তু দেখলো কোনো উপায় নেই। তখন রাগে ফেটে পড়ল শায়েক চৌধুরী। বরের বেশি আসা ছেলের কাছে গিয়ে বললেন, অনুরাগ, চলো বাড়ি ফিরে যাই। অনুরাগের কাছে বিষয়টা ঠাট্টার মনে হলো। ফিরে যায় মানে কি? সে বিয়ে করবে না? অনুরাগের শিক্ষিত বন্ধু বান্ধব হেসে ঠাট্টা করে বলল, অনুরাগ ভয় পাস না ভাই, বিয়ে হবে, বউ আসিবে। ইতিমধ্যে এক প্রকার গুঞ্জন শুরু হলো। অন্দরমহলে চলে গেল সেই বার্তা। বউ বেশে বসে থাকা আয়নার কানে গিয়ে পৌঁছালো দুঃসংবাদ।
শক্ত পাথরের মূর্তির মতো বসে রইল সে। আয়েশা বেগম মুখে কাপড় গুজে বসে রইলেন ঘরের কোণে। বরের মা আর মামিরা বউ দেখার জন্য অন্দরমহলে পা রাখলেন। স্থির অচঞ্চল বসে থাকা বধূটিকে দেখে শান্তি শান্তি লাগলো আনহিতার। তার ছেলের বউ কালো কোথায় চলবে, চৌধুরী বংশের বউ বউ ভাব আছে। কিন্তু যখনই ওসব কথা কানে এলো মাথা খারাপ হলো আনহিতা চৌধুরীর। পরের টাকা ছাড়া বিয়ে হবে কি করে? একটা দুর্নাম রটে যাবে। চৌধুরী বাড়ির ছেলে পর্ণা নিয়ে বিয়ে করেছে, চৌধুরী বাড়ির ছেলে শ্বশুরের টাকা নেই, কিছু দেয়নি। না, এরকম হলে হবে না। অন্তদন্তে মায়ের খোঁজে বাড়িতে এলো আয়ান। মায়ের রুমে গেল দৌড়ে, নামিরাও দৌড়ে গেল আয়ানের পিছু পিছু। কি হয়েছে আবার? যতক্ষণে সবখানে জানাজানি হয়ে গেল পনের টাকা না পেলে এই বিয়ে হবে না। ঘৃণায় গা গুলালো আয়নার। সে মায়ের খোঁজে বেরোলো, শাড়ির ভারে ধীর পায়ে হেঁটে গেল। মায়ের ঘরের কাছে যেতে ঘর থেকে চাপা কান্নার রোল ভেসে এলো। মায়ের কান্না খুব গভীরে গিয়ে লাগলো আয়নার। চারিপাশটা বিষাক্ত লাগলো তার। ঘরে ঢোকার আগে ভাইয়ের কথা কানে এলো। আব্বার কিচ্ছু হবে না আম্মা, আব্বা একদম সুস্থ হয়ে উঠবে। ভালো হসপিটালে ভর্তি করিয়েছি আব্বাকে। তুমি চিন্তা করো না আম্মা, বোনেরও বিয়ে হবে। ওর বর এসব মানবে না, সব ঠিক হয়ে যাবে আম্মা। আয়না দরজা ঠেলে ঢুকে গেল ঘরের ভিতর, চেঁচিয়ে বলল, কি হয়েছে আমার আব্বার? কোথায় আমার আব্বা? আয়ান দৌড়ে এলো, বলল, কই কিছু হয়নি তো, কিছু না। আয়না ভাইকে ঠেলে দিল, বলল, আমার পুতুল পেয়েছো তোমরা? পুতুল আমি যেমন ইচ্ছা তেমন করছো। আয়েশা বেগম মুখ চেপে কাঁদলেন। আয়না হনহনিয়ে পা বাড়ালো। তার মামারা বরের বাবা আর মামাদের সাথে কথা বলেছিল গহনা বিক্রির টাকাগুলো দিয়ে কোনো মতে বিয়েটা সেরে নেওয়া যাক। বরের বাবা রাজি হতেই যাচ্ছিল। আয়না হনহনিয়ে এলো তখন। এভাবে ভরা মজলিসে মেয়েদের চলে আসা বারণ, তার উপর সে যদি কনে হয় তাহলে তো কথাই নেই। হাই হাই করে উঠল সবাই। আয়ান বোনের পিছু পিছু দৌড়ে এলো। নিয়ে যেতে চাইলে আয়না গলার আওয়াজ বড় করে বলল, সবাই এক্ষুনি আমাদের বাড়ি খালি করুন, তাড়াতাড়ি করুন, আমার দম বন্ধ লাগছে। আজ এখানে কোনো বিয়ে হবে না, দয়া করুন আমাদের বাড়িটা খালি করুন, সবাই বিদায় হন। অপমানে মুখ থমথমে হয়ে গেল শাহেদ চৌধুরী আর অনুরাগের মামাদের। এ কেমন বেয়াদবি, এত বড় অপমান, তাও কনে। বর বসার ঘরে অনুরাগকে আনহিতা বেগম বুঝিয়ে পারলেন না। অনুরাগের একটাই কথা, সে বিয়ে করে যাবে, টাকার জন্য বিয়ে হবে না। এটা কেমন কথা? সে কি বউ কিনছে নাকি? এসব তো সে জানে না। তাকে নিয়ে ব্যবসা চলছে। আনহিতা মাথা চাপড়ালো। অনুরাগ মায়ের কথা না শুনে ওই ঘরের দিকে চলল। পর্দা ঠেলে বাবা আর মামাদের কাছে যেতেই তার চোখ পড়ল আগুন চোখের একটি বধূকে। মাথার লম্বা শীতির মাঝ বরাবর পড়া টিকলিটা বাঁকা হয়ে পড়ে আছে। অনুরাগের কানে আবারও ভেসে এলো, এমন বড় লোকদের বাড়িতে আমি বউ হয়ে যাব না, এই বিয়ে হবে না। আমি বলছি আপনারা এক্ষুনি বিদায় হন। অনুরাগের দিকে চোখ পড়ায় হয়তো শেষের দিকে মেয়েটার গলা একটু নম্রতা দেখা দিল, কিন্তু দু চোখে যে ঘৃণা দেখা যাচ্ছে তা বিন্দুমাত্র সরল না। অনুরাগের খারাপ লাগলো। সে দোষ না করে দোষী হয়ে গেল। অনুরাগকে দেখে তার বাবা তাকে বলল, তুমি এখান থেকে যাও অনুরাগ, আমরা সামলে নিচ্ছি। অনুরাগ গেল না, বলল, আমি যেতে পারবো না বাবা, আমি যেটা করতে এসেছি সেটা করেই যাব। আপনারা ঘর খালি করুন, আমাকে কিছু বলার সুযোগ দিন। কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না, সবাই যান এখন এখান থেকে। অনুরাগ চোখ তুলে তাকালো। ছবিতে মেয়েটাকে মোটেও রাগী মনে হয়নি। অনুরাগকে অবাক করে দিয়ে আয়না অনুরাগের মায়ের দেওয়া সমস্ত গহনা খুলে ছুঁড়ে মারল, বলল, এগুলো নিয়ে চলে যান। আমরা মধ্যবিত্ত কিন্তু ছোট লোক নই। আপনারা কি বিয়ে ভাঙবেন? আমি নিজেই ভেঙে দিলাম। আমাকে কিছু বলতে দিন। আয়না চুপ করে গেল, মুখ ফিরিয়ে দাঁড়ালো। শাহেদ চৌধুরী ভাবলেন, এই মেয়ে এতটা বেয়াদব, এত অপমান করলো তাদের, শেষ দেখে ছাড়বে। আয়নার কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো অনুরাগ। শাহেদ চৌধুরী তার দলবল নিয়ে চলে গেলেন বাইরে। আয়ান তাদের পিছু পিছু দৌড়ে গেল। আয়না গুটিয়ে দাঁড়ালো। একটা পরপুরুষের সাথে তার কিসের কথা? অনুরাগ বলল, লজ্জা পাবেন না, আমার কথা শুনুন। লজ্জা নেই আমার। শক্ত কথা শুনে অনুরাগ হালকা কাশলো, বলল, আমার বন্ধু বান্ধব এমনকি টিচাররাও এসেছেন। আপনি আমার মা বাবার কথা বাদ দিন, আমার কথা ভেবে বিয়েতে মত দিন। আমি ওসব জানতাম না, ওসব আমার অগোচরে হয়েছে, বুঝার চেষ্টা করুন। হবে না, আমার আব্বার কি অবস্থা জানি না। এমতো অবস্থায় আমার পক্ষে বিয়ের পিঁড়িতে বসা সম্ভব নয়। অনুরাগের এবার রাগ লাগলো। সে নিজেকে শান্ত করে বলল, আপনি কি আমাকে ফিরিয়ে দিচ্ছেন? হ্যাঁ। আমার দোষটা? আয়না এবার ফিরল, অন্যদিকে তাকিয়ে বলল, আমি কিচ্ছু বলতে চাই না, আমায় জোর করবেন না। এখান থেকে আপনার পরিবার নিয়ে দয়া করে চলে যান। অপমানে মুখ লাল হয়ে এলো অনুরাগের। আপনি যাচ্ছেন না কেন? কিন্তু আমি তো। আয়না গর্জে বলল, কি আমি তো যেতে বলেছি, যান, না হলে। আয়না গটগট পায়ে হেঁটে চলে গেল। অনুরাগ সেদিকে তাকিয়ে থাকলো, তারপর বের হয়ে গেল সেই বাড়ি থেকে। আনহিতা ছেলের পিছু পিছু দৌড়ে যেতে যেতে ডাকলো, সোহাগ কই? যাও, দাঁড়াও।
অনুরাগ দাঁড়ালো না। রাগ নিজের উপর লাগছে তার। সে কেন কোনো কিছু না জেনে না শুনে বিয়ে করতে এলো? টাকা দিয়ে কেন তার জন্য বউ কিনতে হবে? সে পণ করলো বিয়ে যদি করতেই হয় সে একটা কানাকড়িও না নিয়ে বিয়ে করবে। গাড়ি অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে আহত হলো আজহার সাহেব। আয়েশা বেগম সেই শুয়েছেন, আর ওঠার নামগন্ধ নেই। তিনি পুরোপুরি ভেঙে পড়েছেন। সব কেমন যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল আয়ান আজহার সাহেবের কাছে। তিনি মাথায় বেশি আঘাত পেয়েছেন, বাঁচে মরে এমন অবস্থা। টাকাগুলো নিয়ে ফেরার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন ওনার চিকিৎসা খরচেও টাকাগুলো হবে না। এমত অবস্থায় তিনি যদি জানতে পারেন তার মেয়ের বিয়ে ভেঙেছে, তাহলে কি হবে প্রতিক্রিয়া ওনার? নামিরার সাহায্যে আয়না বাবার কাছে গেল। হসপিটালের বেডে নিথর হয়ে পড়ে থাকা আজহার সাহেবকে দেখে ডুকরে কেঁদে উঠল সে। বাবার কাছে গিয়ে বলল, আব্বা, তোমার এই দশা আমার জন্য হয়েছে, আমি দোষী আব্বা। আয়ান এসে বোনকে সরিয়ে নিল, বলল, যা হয় সব ভালোর জন্য হয়, আনা, কাঁদিস না। আব্বাকে এভাবে আমি দেখতে পারছি না। ওই সব ওই লোকগুলোর কারণে হয়েছে। আব্বার কিছু হলে আমি ছাড়বো না ওই লোকগুলোকে। শান্ত হ। দেখ, আব্বার যখন জ্ঞান ফিরবে তখন কি জবাব দেবো আমি? আব্বা খুব কষ্ট পাবে। চিন্তা করো না আয়ান, বিয়েটা হয়তো ভালোর জন্যই ভেঙেছে। বরের মাকে আমার একটু ভালো লাগেনি, কেমন যেন অহংকারী মনে হলো। আমি জানি না কি হবে। বিয়েটা হয়ে যেত আব্বা খুশি হতো। আয়না এবার রেগে মেগে বলল, তাই নাকি? ওই টাকা পাগল মানুষগুলোর কাছে ভালো থাকতাম আমি? আমার ভালোটা চাও না, শুধু তাড়িয়ে দিতে চাও? আয়না, তুমি ভুল বুঝছো তোমার ভাইকে। রাগ করছিস কেন? আমি, বাবা মা, আমরা সবাই তো তোকে ভালো রাখার জন্যই এসব করেছি, যাতে তুই ভালো থাকিস। আর আমরা কি এমনি এমনি তোকে ওই ছেলের কাছে বিয়ে দিচ্ছি নাকি? ছেলে ভালো তাই দিচ্ছিলাম, শিক্ষিত ছেলে। আয়না ব্যঙ্গ করে বলল, হ্যাঁ, শিক্ষিত ছেলে, এটাই শিক্ষিত, এতটাই শিক্ষিত, এতটাই জ্ঞানী যে নিজের বিয়ের খোঁজ খবরও নিজের কাছে থাকে না। বোকাশোকা পুরুষ মানুষ দেখলেই আমার বিরক্ত লাগে। আচ্ছা ঠিক আছে, যা, তোর বিয়ের নামও আর নেব না। ভাবির গয়না ভাবিকে ফিরিয়ে দাও, আর আব্বার চিকিৎসার খরচ যেগুলো খালু আব্বার কাছ থেকে এনেছো সেগুলো দিয়ে চলে যাবে। আয়ান নামিরার দিকে তাকালো। নামিরা চোখে আশ্বস্ত করলো, আয়ানকে সাহস জোগালো। আয়ান বোনের মাথায় হাত দিয়ে বলল, ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। চৌধুরী বাড়িতে কোলাহল থামার নাম নেই। শায়ক চৌধুরী চিৎকার চেঁচামেচিতে বিরক্ত হলেন তার বৃদ্ধ বয়স্কামা শায়লা চৌধুরী। তিনি নাতবউ দেখার জন্য বসেছিলেন, কিন্তু স্বয়ং কনে বিয়ে ভেঙেছে দিয়ে শুনে তিনি নিজের কানকেও বিশ্বাস করতে পারছেন না। এমন কথা তিনি কখনো শুনেছেন বলে মনে পড়ছে না। তার নাতিকে ফিরিয়ে দেওয়ার মতো সাহস মেয়েটা পেল কোথায়? এত বড় স্পর্ধা! অনিমাও এক প্রকার রাগ ঝাড়ল বাবার উপর। বিয়েটা হয়েছে তো কি হতো, তারা তো টাকা দেবে না বলেনি। অন্তত মেয়েটার তেজ কমানোর একটা সুযোগ থাকতো। বউ করে এনে দাসী করে রাখলে বুঝতো চৌধুরীদের সাথে বেয়াদবির পরিণাম কি হতে পারে। আজ তো একটা বেয়াদব মেয়ে কিনা আমার ভাইয়ের বউ হতো। তোমরা এই মেয়েকে কি দেখে বউ করে আনতে চেয়েছো? কি আছে এই মেয়ের? এত দাপটের সাথে কথা বলে কোন সাহসে? অনুরাগ সোফায় বসে আছে হেলান দিয়ে। সবার কথা সে চুপটি করে শুনে আছে। কি বলা উচিত তার সে বুঝে উঠতে পারছে না। তবে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য মেয়েটাকে পোহাতে হবে। সে দেখে নিবে কোথায় মেয়েটার বিয়ে হয়, কার সাথে হয়। সে সোজা দাঁড়িয়ে পড়ল, তারপর হেঁটে নিজের ঘরে চলে গেল। শায়ক চৌধুরী ছেলেকে উদ্দেশ্য করে বললেন, এই ছেলে আমার ভাবতেই অবাক লাগছে। বিয়ে করবেই মানেটা কি? কতগুলো মানুষের সামনে আমাকে অসম্মানী করলো। লেখাপড়া শিখিয়েছি কি আমার বুকের উপরে কথা বলার জন্য, আমার বিপক্ষে কথা বলার জন্য, আমাকে অসম্মানিত করার জন্য? কেন অত শিক্ষিত করিয়েছি? আনহিতা এবার মুখ খুললেন, বললেন, ওকে কেন বকছেন? ওর কোনো দোষ নেই। তাই নাকি? দোষ নেই? তোমার ছেলে যে ওই মেয়েটাকে বিয়ে করবে বলে জেদ ধরেছিল, তখন কিছু বলনি কেন? ভাগ্যিস মেয়েটা ফিরিয়ে দিয়েছে, না হলে ও তো এইবারের বউ হয়েই আসতো মেয়েটা। আরে নিজের ছেলেকে ও চেনে না। ও তো ওই মেয়েটাকে টাইট করার জন্য বিয়ে করতে চেয়েছিল, যাতে এখানে এনে বুঝিয়ে দিতে পারে চৌধুরীদের সাথে বেয়াদবির ফল কি হতে পারে। শায়ক চৌধুরী থামলেন। শায়লা চৌধুরী বললেন, এজন্যই আমি পই পই করে বলেছি, ওই নোংরা পাড়ার মেয়েকে বাড়ির বউ করে আনিস না। দেখেছিস এবার? ভাবতে পারছিস ওই মেয়ে এই বাড়ির বউ হয়ে এলে কি করতো? মেয়ে তো এখনো একটুখানি মাত্র স্কুল পাশ করলো।
শায়ক চৌধুরী কিছু বললেন না, সব রাগ গিয়ে পড়ছে বন্ধু আশরাফুদ্দিনের উপর। শেষমেশ বন্ধু কিনা শত্রুর মতো কাজ করলো। প্রায় সপ্তাহখানেক পার হওয়ার পর আজহার সাহেব খানিকটা সুস্থ হয়ে উঠলেন। পায়ে ভীষণ আঘাত লাগায় তিনি আর হাঁটতে পারবেন না বললেন ডাক্তার। হুইল চেয়ারে বসে কাটাতে হবে বাকিগুলো দিন, আল্লাহ চাইলে উঠে দাঁড়াতে পারেন। বাড়ি ফিরে সবার আগে নিজেই কান্নায় ভেঙে পড়লেন আজহার সাহেব। বললেন, আমি আর বাজারে যেতে পারবো না। আমার ব্যবসার হাল কে ধরবে? আয়ান তো সেই ব্যবসা করবে না। আমার পরিবারটা চলবে কিভাবে? মেয়েটারও বিয়েও ভেঙে গেল। বাবার এমন দুর্দশার জন্য নিজেকে দায়ী করলো আয়না। আয়ান বাবাকে আশ্বাস দিল তার বন্ধুর বাবার একটা কোম্পানিতে তাকে চাকরি দেবে বলেছে, চাকরিটা হয়ে গেলে আর চিন্তা নেই। কিন্তু আজহার সাহেব বললেন, আমার ব্যবসা কে দেখবে? আয়ান চুপ করে থাকলো। পেঁয়াজ কিভাবে বিক্রি করবে সে পারবে না। তার সব বন্ধু বান্ধব তাকে বিদ্রুপ করে, পেঁয়াজ বিক্রেতা ডাকবে। তাছাড়া নামিরার বাবা চাচারা কি বলবে? পেঁয়াজ ব্যবসায় অত টাকাই বা কোথায়? ব্যবসা সম্পর্কে আয়নের অত ধারণাও নেই। পরিবারটা কি 2-4 টাকায় চলবে? এখন আবার বাবার চিকিৎসার খরচ। আয়ান জানালো, চাকরি হয়ে গেলে ওখানে মোটা বেতনের মাইনে পাবো আব্বা, তুমি চিন্তা করো না, শুধু দোয়া করো। আজহার সাহেব বললেন, ঠিক আছে, সংসারের দায়িত্ব এবার থেকে তোর। ঠিক আছে আব্বা। আয়নাকে দেখে দু চোখ ভিজে উঠল আজহার সাহেবের। মেয়েটার বিয়েটা আজও হয়ে উঠল না। পাড়ার লোকেরা যা তা বলছে মেয়েটাকে, তার জন্যে মেয়েটার বিয়ে ভেঙে গেল। সবকিছু হলো তার জন্যে। তার অঘটন না ঘটলে এসব কিছুই হতো না। বনেদির পরিবার থেকে সম্বন্ধ আসায় কত খুশি হয়েছিলেন তিনি। পুরো পাড়ার মানুষ অবাক হয়েছিল তার মেয়ের জন্য চৌধুরী বাড়ির ছেলের সাথে সম্বন্ধ আসায়। কিন্তু কি হয়ে গেল, শেষ রক্ষা আর হলো না। আয়না বাবার গাল বেয়ে পড়া অশ্রু মুছে দেয়, সাহস জুগিয়ে বলে, আব্বা, আমাদের বাড়ির পেছনে যে ভিটে আছে ওটাতে গাঁদা ফুলের চারা লাগিয়েছিলাম না, তোমার মনে আছে? আজহার সাহেব মাথা নাড়লেন। আয়না বলল, তুমি জানো চারা ফুলগুলোতে কতগুলো ফুল ধরেছে, কি সুগন্ধি চারপাশে। উঠোনে বাগান বিলাসের গাছ দেখেছো? আজহার সাহেব মাথা নাড়ল, বলল, হ্যাঁ বেলি ফুলের গাছ দেখেছো? হ্যাঁ দেখেছি তো, বেলি ফুলের গাছ বেশি। ওই ফুলগুলো বেচে অনেক টাকা পেয়েছি আমি। ওই যে বাজারের মোড়ে ফুলের দোকান আছে না, ওখানে বিক্রি করেছি। তারা বলেছে আরও ফুল দিতে। আমি ভাবছি আমাদের বাড়ির চারপাশে ফুলের বাগান করে ফেলবো, অনেক জায়গা আছে তো, তাই না? আজহার সাহেব মাথা নাড়লেন। মেয়ে তাকে খুশি করতে চাইছে তিনি বুঝতে পারলেন। আয়না বাবার গাল দুহাতে আঁকড়ে ধরে ডাকলো, আব্বা। আজহার সাহেব আওয়াজ করলেন, বল। তুমি আমি মিলে বাগান দেখাশোনা করবো, কেমন? তুমি হুইল চেয়ারে বসে বসে আমার বাগান পাহারা দেবে, পানির নল দিয়ে পানি দেবে, কি দেবে না? আজহার সাহেব মাথা নাড়লো, দেব। বাগানের নাম কি দেবো আব্বা? কি দিবি? আচ্ছা ওসব পরে, আগে বাগানের কাজে লেগে পড়ি। আমার একটা বন্ধু আছে বুঝলে, ওর পরিচিত এক কাকু সব সময় এক সময় আগে ফুল চাষ করতো। ওনার কাছ থেকে প্রশিক্ষণ নেব। তিনি আজকাল হাঁটাহাঁটি করতে পারেন না, ঘরেই বসে দিনাতিপাত করেন। উনি নাকি বিনামূল্যে সব শিখিয়ে দেবেন আমায়। আচ্ছা আব্বা শোনো, যখন আমাদের অনেক বড় বাগান হয়ে যাবে তখন আমরা নিজেদের একটা ফুলের বাগান দেব, কেমন? আচ্ছা। তুমি শুধু আচ্ছা আচ্ছা লাগিয়েছো কেন? কিছু তো বলো। তুমি জানো না তোমার একটা কথায় কি পরিমাণ ভরসা পাই। আজহার সাহেব মেয়ের দিকে তাকিয়ে থেকে বললেন, তোর বিয়েটা কি আর? আয়না থামিয়ে দিল আজহার সাহেবকে, ধমকে বলল, সবসময় কেন বিয়ে করো আব্বা? আমি অনেক পড়তে চাই, আত্মনির্ভরশীল হতে চাই, যাতে কেউ আমায় হেও করে কথা বলতে না পারে। দেখো তুমি আমায় খাইয়ে পড়িয়ে এত বড় করে আবার পরের বাড়ি পাঠাচ্ছ কি কথা শোনানোর জন্য? তুমি বলো তো, তারা যখন আমাকে হেও করে কথা বলবে, কথায় কথায় ছোট করবে, অপমান করবে, আমার বংশ পরিচয় নিয়ে কটূক্তি করবে, তখন তোমার ভালো লাগবে আব্বা? আমি সহ্য করতে পারবো সেটা? আব্বা দয়া করে এসব কথা আর তুলো না তো, আমার শুনতে ভালো লাগে না এগুলো। তোমাকে এই অবস্থায় রেখে, ভাইয়াকে দুর্দশার মাঝে রেখে আমি কোথাও গিয়ে শান্তি পাবো না। ভাইয়া আমি থাকলে ভরসা পায়, সাহস পায়। আমায় দূরে ঠেলে দিও না আব্বা। ঠিক আছে, কিন্তু কথা দে, যেদিন তোর মনের মতো মানুষ আমি খুঁজে পাবো সেই দিন বিয়েতে তুই আর অমত করবি না। আয়না হাসলো, বলল, ওরকম রাজকুমার শুধু রূপকথার গল্পে পাওয়া যায় আব্বা। বাস্তবে সবাই টাকা খোঁজে, টাকা টাকা আর টাকা। টাকা ছাড়া মানুষ কিচ্ছু বোঝে না আব্বা। যেমন এই মুহূর্তে আমিও কিছু বুঝছি না, আমারও এখন প্রচুর টাকার প্রয়োজন, প্রচুর। এই কাগজের টাকা দিয়ে সব কেনা যায় আব্বা, সবটা। কথা দিলি না যে? আয়না হেলাফেলা করে কথা দিল, বলল, কথা দিলাম, সেদিন আমি অমত করব না। তবে সেই দিনটা কখনোই আসবে না আব্বা, আমি তোমায় বলছি, দিনটা কখনো আসবে না, না আসুক। দক্ষিণ পাড়ার মোড়ে দাঁড়ানো বোরখা পরা মেয়েটাকে চিনতে অসুবিধা হলো না নাসিরের। সে এগিয়ে গেল, নাম ধরে ডাকলো, আয়না নাকি রে?
বোরখা পরা আয়না ঘাড় ঘুরিয়ে দেখলো নাসিরকে, বলল, হ্যাঁ, বাড়িটা কোন দিকে? আমার সাথে আয়, কাকু তোর কথা শুনে খুব খুশি হলো। কোনো টাকা পয়সা দিতে হবে? না, কাকু ফ্রিতে শেখাবে তোকে। কাকু তার ব্যবসাটা কাউকে শেখানোর জন্য অনেকদিন ধরে কাউকে খুঁজছে। তাহলে তো খুব ভালো। দুজনে ঢুকে গেল দক্ষিণ পাড়ায়। বেশ কিছু দূর গিয়ে দেখলো একটা মাটির ঘর। বাইরে দাওয়ায় শুকনো মুখে বসে রয়েছেন একজন বৃদ্ধ। আয়না আর নাসিরকে দেখে ডাকলো, বাচ্চারা আইসিস? হ্যাঁ কাকু, আয়নাকেও নিয়ে আসছি, আমরা একই স্কুলে পড়ালেখা করছি। ফজলু মিয়া হাত নাড়িয়ে বলল, এইদিকে আয় ফুলবানু। আয়না ঠিক করে হেসে দিল। নাসিরও হাসলো। ফজলু মিয়া বলল, এইদিকে আয়, মোরাল লইগা বস। তোরে আইসা থেক্কা আমি ফুলবানু ডাকবো, বেজার হইবি? আয়না মাথা নাড়িয়ে বলল, না, নামটা তো খুব সুন্দর। ফজলু মিয়া কাকে যেন ডেকে বলল, রেনু দুইটা মোরালইকা আয় আর একটু সিরা পানি দে। ওসবের দরকার নেই কাকু। দরকার আছে মা, আয় বস। মুখের তান্নাটা সরা, বুক ভরে সাইস ল আগে, এইখানে আর কেউ নাই। আয়না মুখের নিকাব সরালো। ফজলু মিয়া বলল, তুই তো ফুলের মতো সেরি, তোর কেমনে বিয়া ভাঙছে? ওসব কথা থাক, আমরা কাজের কথা বলি। আইসা, তোর খারাপ লাগলে আর কমু না। এবার বল, তোর বাপের কত জমি জমা আছে? আয়না নাসিরের দিকে তাকালো, তারপর বলল, তেমন নেই, ওই বসত বাড়ির খালি জায়গা যতটুকু আছে ওটাতেই করব। আমার একটা নার্সারি আসিল, ওইখানে দেশি বিদেশি ফুল গাছ লাগাইতাম। মাটিও ভালো আসিল, তাই ফুলও ধরছিল ভালো। তোরে আর কতগুলো তকমা শিখায় দিমু, ওইগুলো মাইনা চললে তোর ভালা ফুল চাষ করতে পারবি। অল্প জায়গায় কতগুলো ফুল চাষ করতে পারবো? অল্প জায়গায় ফুল চাষ অল্প অল্প হইব। আগে অল্প অল্প করে শিক্ষা ল, তারপর নিজের অভিজ্ঞতা কাজে লইকা বড় কইরা বাগান করবি, বুঝলি? ঠিক আছে। ফজলু মিয়া তাকে কতগুলো বই দিল। চোখের চশমা নেড়ে বলল, লিখাগুলো ছোড়ো ছোড়ো দেখায়, দেখি না? তুই দেখবি এইখানে লিখা আছে কোন ফুলের চাষে কি কি লাগবো। তুই তো স্কুল পাস করছস, পড়তে পারবি না? খুব পারবো, দেখি দাও। ফজলু মিয়া দিল। তখনই রেনু এলো। আয়না জিজ্ঞাসা করলো, ওকে? আমার নাতনি, তাহার মা বাপ দুইটা কলেরায় মারা গেছে, সাসারা রাখে নাই, আমি লইয়া আইছি। আমার লগে থাকে, স্কুলে পড়ে 2 ক্লাসে। 2 ক্লাস মানে? 2য় শ্রেণীতে পড়ি আপা। ও, বুঝেছি। আমি তোরে আমার ব্যবসা শিখাই দিব। আমার ভিটে বাড়ির এইখানে ও তুই চাষবাস করতে পারবি যখন তুই ব্যবসা শিখে যাবি। আর আমি মইরা গেলে আমার রেনুরে দেখিস। কোথায় যাবে তুমি কাকু? রেনুর খারাপ লাগবে, অমন কথা বলো না। সত্য তিতা লাগে, কিন্তু সত্য তো সত্যই। আয়না মাথা দুলালো। রেনু চিরামুড়ি দিল, সাথে ঠান্ডা জল। আয়না পানি খেলো। চিরামুড়ি হাতে নিয়ে গালে দিতেই কোলাহল ভেসে আসলো। আয়না কপালে ভাঁজ ফেলে বলল, কোথা থেকে আসছে কাকু? আর কইস না, ওই বাড়ির বউ আছে না, জামাই নষ্ট পানি খায়, তার বউরে মারে কারণে অকারণে। যদি আমায় পুত হইতো, আমি তো তারে কুপায়া মাইরা ফেলতাম। বেচারি বউটারে দেখলে কষ্ট লাগে। মারে কেন? এমনি এমনি মদ খেয়ে? ফজলু মিয়া মাথা নাড়ালো। রোজ মারে, এমন গুন্ডা মানুষ আর দুটো নাই এই পাড়ায়। কেউ কিছু বললে তারে উড়াধুরা মারধর করে, গালাগালি করে, মা বোন তুলে গালি দেয়। আয়না ব্যাগটা রেখে সেদিকে দৌড় লাগালো। দেখলো অনেক মানুষের ভিড়। ভিড় ঠেলে যেতেই দেখলো একটা মাতাল লোক বাঁশের কঞ্চি দিয়ে ইচ্ছে মতো পিটাচ্ছে তার বউকে। শাড়ি ধুলোয় লুটুপুটি খাচ্ছে, রক্তে তরবর অবস্থা মহিলাটির নাকে মুখে। আয়না ভিড় থেকে বের হয়ে গেল। এদিক সেদিক দৌড়ে খুঁজে নিল একটা ছোট্ট সাইজের ইট। তারপর ভিড়ের মাঝে ঢুকে ছুঁড়ে মারল সেটা। তার আশেপাশের লোকজন দেখলো তাকে। আয়না আঙ্গুল দিয়ে ইশারা করে চুপ থাকতে বলল। লোকটা ততক্ষণে মাথার পেছনে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে, বিশ্রী গালাগালি করছে। আয়না দৌড়ে গিয়ে মহিলাটিকে ধরলো, পানি খাওয়ালো। সে ডাকতেই 2-3 জন এগিয়ে এলো। মহিলাটিকে ধরে নিয়ে যেতে লোকটা বিশ্রী গালি দিতে লাগলো। কান ঝাঁঝা করে উঠলো আয়নার। সে বেড়ার ঘরটার দিকে তাকালো। বাইরে বসানো নিভে আসা মাটির চুলা থেকে আগুনে জলজল করা মোটা লাকড়িটা নিয়ে লাগিয়ে দিল লোকটার হাতে। লোকটা চিল্লিয়ে উঠল। আশেপাশের লোকজন মিটিমিটি হাসলো আয়নার কাজে। কেউ কেউ চরম অবাক। নাসির গিয়ে বলল,
হাই হাই, কি করছিস? এদের এসব শাস্তিগুলো খুব কম পড়ে যাচ্ছে। জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া উচিত এদের, অমানুষদের। নারীরা শুধু কি ভোগের জিনিস, শুধু হাতের পুতুল? তাদের কি তর্ক করার অধিকার নেই, কিছু বলার সুযোগ নেই? তারা কি সারা জীবন স্বামীর পদতলে মার খেয়ে খেয়ে থাকবে, স্বামী পুজো করবে? হাত পুড়িয়ে ফেলছিস তো। দুইজন বৃদ্ধা এসে বলল, খুব ভালো হয়েছে। আয়না দুহাতে লাকড়িটা লাগিয়ে দিয়ে পুড়িয়ে দিল, তারপর পায়ের তলায় দিল। লোকটা গড়াগড়ি খেতে লাগলো, চিৎকার করতে লাগলো। আয়না তারপর মহিলাটির কাছে চলে গেল, বলল, মার খেতে জানেন, দিতে জানেন না? আপনার হাত নেই? ওই দেখেন আমি কিভাবে মেরেছি, দেখেন পড়ে আছে, হাত পুড়িয়ে দিয়েছি। মহিলাটি কাদার জন্য কথা বলতে পারল না। আয়না বলল, আপনাকে যেভাবে মারবে এবার থেকে আপনিও সেভাবেই মারবেন। বাঁশের কঞ্চি তো আরও ছিল, আপনি নিতে পারেননি একটা? মহিলাটি কাঁদতে কাঁদতে বলল, পুরুষ মানুষের সাথে কি আমি পারুম? আমি পারিনি? ওই দেখেন মাথায় এমন মার দিয়েছি, মাথা তুলতে পারছে না। মহিলাটা কাশতে কাশতে জ্ঞান হারালো। সবাই ধরাধরি করে মহিলাটিকে পাশের হাসপাতালে নিয়ে গেল ভ্যান গাড়ি করে। আয়না হাত ঝেড়ে লোকটার কাছে গিয়ে বলল, আর গায়ে হাত তুলবি? লোকটা কি যেন বলে বিড়বিড় করলো। নাসির আয়নাকে টেনে নিয়ে এলো, বলল, বহুত বড় কাম করে ফেলছিস বোন, আমার ভয় করছে এখন। চল চল। কিসের ভয় আমার? কে বিচার করবে আমার? এসব অমানুষগুলোকে এভাবেই সাহায্য করা উচিত, বেয়াদব অমানুষ। হইছে রে বোন, চল চল, তোর ডর হই নাই। আমি কলে যাব, মুখ ধোবো। চল। রাস্তার পাশে কলে গেল আয়না। নাসির কল চাপলো, আয়না মুখ ধুলো। মুখ ধুয়ে মুখ মুছতে রাস্তায় তাকালো, কাকে যেন দেখে মুখ মুছরালো। নাসিরকে বলল, চল বাড়ির দিকে যাই। এতক্ষণে তোর মা বাবার কানে খবর পৌঁছে গেছে। তো কি হয়েছে? আমি কি দোষে কিছু করেছি? তোর সাহস তো কম না রে না। হাসলো আয়না, বলল, সাহসের কি আছে? অন্যায় সহ্য যে করে সেও অপরাধী। ওই বেয়াদব লোকটার এবার যদি শিক্ষা হয় আর কি। নাসির রাস্তার মোড়ে তাকে ছেড়ে দিয়ে বলল, যেতে পারবি এবার? হ্যাঁ। আচ্ছা। নাসির চলে গেল। আয়না কিছু দূর এগোতেই তার পাশ দিয়ে সাঁকরে একটা গাড়ি চলে গেল। বর্ষায় রাস্তাঘাট কর্দমাক্ত, তাই সব কাদা গিয়ে পড়লো তার বোরখায়। কোনো প্রতিক্রিয়া দেখা গেল না আয়নার মধ্যে। গাড়ি থামলো কিছু দূরে। আয়না হেঁটে সে গাড়ি অব্দি পৌঁছাতেই ডাক এলো। শুনুন। আয়না ফিরল না, থেমে গেল, বলল, বলুন। এভাবে রাস্তায় কথা বলাটা মানানসই না। আপনি কি ওখানে মারপিট করছিলেন? কোনো জবাব দিল না আয়না। আজব, চৌধুরী বাড়ির ছেলে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে শুরু করেছে কখন থেকে? হ্যাঁ, মারপিট করছিলাম। আপনি দেখেছেন নাকি? অনুরাগ হাসলো, বলল, জি দেখেছি। এত পুচকি একটা মেয়ের সাহস দেখে নিজেও সাহস পেলাম। হাসলো আয়না। মুখ বাঁধা থাকায় দেখলো না অনুরাগ, তবে বলল, আপনাকে চেনা চেনা লাগছে। কে জানে? অনুরাগ কিছু একটা ভেবে বলল, আপনি কি আয়নামতি? রেগে গেল আয়না। মানেটা কি? আয়নামতি আবার কেমন নাম? তাকে কি ব্যঙ্গ করে ডাকলো? আয়না কাটকাট গলায় বলল, আমার নাম সুন্দর করে ডাকবেন। চমৎকার করে হাসলো অনুরাগ, বলল, আমি এত ব্রিলিয়ান্ট কখন থেকে হয়ে গেলাম, আপনাকে চিনেই ফেললাম। বাহ, আপনি তো খুবই ডেঞ্জারাস। হেসে ফেললো আয়না, বলল, আপনি বেঁচে গিয়েছেন তাই আরো খুশি লাগছে না? না হলে আপনার দশাও ওই ওই লোকটার মতোই হতো। একদম না, আমি বউ পেটানোর মতো মানসিকতা পুষি না। সো বউয়ের হাতে মার খাওয়ার প্রশ্নই আসে না। তাই নাকি? পণ দাবি করে বিয়ে ভাঙার মতো মন মানসিকতা লালন করেন তাহলে? থেমে গেল অনুরাগ। তার আত্মসম্মানে গিয়ে লাগলো কথাটা। আয়নামতির উপর রাগ লাগলো। রাগ না দেখানোর জন্য সে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। অনুরাগ চলে যেতে খিলখিল হাসিতে ফেটে পড়লো আয়না। কোমর চেপে হাসতে আশেপাশের কয়েকজন লোক বলল, এইটা ওই আজহার মিয়া ছাড়ি না? হ্যাঁ, সালা নিজের বিয়ে নিজে ভাঙলো, আজকে আবার ওই নষ্ট বেটার হাত পুড়ালো। ম্যাগ ম্যাহ, এমন তেজি মাইয়ার কপালে জীবনেও জামাই জুটবো না। আয়না ঘরে ফিরতে আয়েশা বেগম তেরে এলেন। আয়নার মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে বলল, তুই আজ বাইরে থাকবি, তোর ঘর নাই ভাত নাই। আয়না কোমরে হাত দিয়ে এদিক ওদিক হাঁটলো, গলার স্বর টেনে ডাকলো, ও আম্মা, আম্মা আমি কি করেছি? হারামজাদি, কি করেছিস মানে? তোর সাথে আমি কোনো কথা বলবো না। আয়না গলা টেনে ডাকলো, ভাবি, ও ভাবি, দরজা খুলে দাও। নামিরা দৌড়ে এসে থমকে দাঁড়ালো। আয়েশা বেগমকে দেখে মিনমিন করে বলল, আমার দরজা? আয়েশা বেগম চুপটি করে দাঁড়িয়ে রইলেন। নামিরা কাপা কাপা হাতে দরজা খুললো। আয়না ঢুকে পড়লো। নামিরার পেছনে গিয়ে দাঁড়িয়ে বলল, ও আম্মা এভাবে তাকাও কেন? তুই কি জামাই ছাড়া থাকবি? তুই যা যা করছিস, তোরে বিয়ে করবে কে? কে করবে? পাত্রপক্ষ রাস্তার মোড় ফেলে বাড়িতে ঢুকতে পারবে? তার আগেই তো তাদের কান ঝালাপালা করে দেবে গ্রামের লোক। আমার খিদে পাইছে, বকো কেন এই সময়? আয়েশা বেগম ধমক দিয়ে বলল, চুপ,
হারামজাদি, তোর মতো কার ঝি অন্য পাড়ায় গিয়ে গাঁজাখুরের গায়ে হাত তুলে? মহিলাটিকে বেশি মারছিল আম্মা, তাই। আয়েশা বেগম গর্জে বলল। চোপ বেয়াদব। আয়না মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল। নামিরা বলল, আচ্ছা আম্মা, এসব থাক, পরে কথা। আজ তোর ভাই আসুক, এমন মার দিতে বলবো তোরে, শিক্ষা হয়ে যাবে একদম। আয়না তার ঘরে যেতে যেতে বলল, আসুক, তোমার ছেলেকেও পেটাবো আমি। নামিরা হেসে ফেলল। আয়েশা বেগম ধমকে বলল, হাসো কেন বউ? নামিরা হাসি থামিয়ে দিয়ে বলল, আর হাসবো না আম্মা। কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান পড়বে। দুহাত আর মাথায় ব্যান্ডেজ নিয়ে চৌধুরী বাড়ির সামনে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে এলো মোটা একটা লোক। অনুরাগ দোতলার বারান্দা রেলিংয়ে হাতে ভর দিয়ে দূর আকাশের পাখি দেখছিল। হঠাৎ দারোয়ানের সাথে কার যেন চেঁচামেচি হচ্ছে দেখে সে নিচে নেমে গেল। গেটের কাছে যেতেই সবুজ রঙের ফতুয়া লুঙ্গি পরা একটা লোককে দেখলো। পেছনে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে অনুরাগ জিজ্ঞাসা করলো, কি চাই? লোকটা ব্যান্ডেজে মোড়ানো হাত দেখিয়ে বলল, ছোট সাহেব এই দেখেন আমার কি হাল কইরা দিল। ওই পাড়ার একটা ছেমড়ি হাত পুইরা দিল দুইটা। পায়ের তলায় ও মাথায় ইট পাটকেল মাইরা ফাটাই দিছে। অনুরাগ এসব বিচার আচারে জড়ায় না, তবে আজ তার বাবা বাড়িতে নেই, তাই সে বলল, আপনার দোষ কি ছিল সত্যি বলবেন। আমি আমার বউরে মারছি, ওই সেমড়ি আইসা কোথাইকা। অনুরাগ বাকিটা নিজেই বলল, আপনাকে মাথায় ইট মেরেছে, তারপর জ্বলন্ত লাকড়ি দিয়ে হাত পুড়িয়ে দিয়েছে, পায়ের তলায়ও আগুন লাগিয়ে দিয়েছে। লোকটা ঘন ঘন মাথা নাড়ল, বলল, হ্যাঁ হ্যাঁ একদম একদম, হাঁচা কথা। খুবায়সী ভঙ্গিতে হাত ছাড়ল। অনুরাগ বলল, যে পথে এসেছেন সে পথে চলে যান। আপনি অন্যায় করে আবার বিচার চাইতে এসেছেন কোন সাহসে? আপনার বউকে তো মেরেছেন আপনি। লোকটা কাচুমাচু করলো। অনুরাগ বলল, যান আপনার বউয়ের কাছে থেকে ক্ষমা চান, নইলে ওই মেয়েকে আমি আবার পাঠাবো আপনাকে মারার জন্য। লোকটা ভয় পেয়ে গেল। অনুরাগ বলল, লোকটা ভড়কে গিয়ে বলল, শুনতে পাইছি ছোট সাহেব। যে মেয়েটা আপনাকে মেরেছে ওই মেয়েটাকে চেনেন? লোকটা এপাশ ওপাশ মাথা নাড়ালো, বলল, কেউ কইতাছে না, আমারও তেমন মনে পড়তাছে না। ওই ঝাপসা দেখছিলাম আর। ওই মেয়ের খোঁজ করবেন না, আমি জানতে পারলে ভালো হবে না। লোকটা ভীত সন্ত্রস্ত হয়ে বলল, আইসা ছোট সাহেব আইসা। যান। লোকটা খুঁড়াতে খুঁড়াতে চলে গেল। অনুরাগ মাথা এপাশ ওপাশ ঝাঁকিয়ে জোরালো শ্বাস ফেলে বলল, ওহে আয়নামতি, আপনি যে আমার শহরে আতঙ্কে পরিণত হচ্ছেন দিন দিন। কি করি আপনাকে নিয়ে? বিয়ে ভাঙার পর আর বিয়ের কথা তোলা সাহস কারও হয়ে ওঠেনি অনুরাগের সামনে। উপরে তাকে দেখতে যতটা ঠান্ডা স্বভাবের দেখায়, একবার রেগে গেলে তার উল্টোটা সে। তাই কেউ ভয়ে কিংবা লজ্জায় অমন কথা মুখে আনেনি। বিয়ে ভাঙার প্রায় 2 মাস পার হয়ে গিয়েছে। সায়ক চৌধুরী একটা মেয়ের খোঁজ পেয়েছেন, যদিও মেয়েটির খোঁজ আরও আগেই পেয়েছেন। আনহিতা বারণ করেছেন, মেয়েটা সিনেমায় যোগ দেওয়ার কথা ছিল, তাই সিনেমার কাজ খারাপ না সায়ক চৌধুরীর মতে। অমন মেয়ে নিজের পুত্রবধূ করে আনতে পারলে বেশ নাম হবে। কন্যার বাবার বিস্তর টাকা পয়সা উপঢৌকন দিয়ে ভরিয়ে দেবে, সুনাম তো আছে। মেয়েও যথেষ্ট রূপবতী। সিনেমায় কি এমনি এমনি যোগ দিয়েছে? অনুরাগের অনুপস্থিতিতে মেয়েটাকে নিয়ে কথাবার্তা চললেও বাড়িতে সায়ক চৌধুরী অনেক বুঝিয়ে সুঝিয়ে আনহিতাকে রাজি করালেন, কিন্তু আনহিতার মন উপরে সায় দিল, ভেতরে ভেতরে সায় দিল না। মেয়েটা তার কথা কি শুনবে? কথায় কথায় বাপের বাড়ির টাকার গরম দেখাবে না তো? তার ছেলেকে তার কাছ থেকে দূরে নিয়ে যাবে না তো? ভয় কাজ করলো আনহিতার মাঝে। কন্যার পিতা বেশ খুশি হলেন চৌধুরী সাহেবের বাড়ি থেকে সম্বন্ধ যাওয়ায়। ছেলেও শিক্ষিত, সুদর্শন, বনেদি পরিবার, গ্রামের প্রতাপশালী ব্যক্তি। মেয়ের জন্য আপাতত এর চাইতে ভালো প্রস্তাব আর নেই। তার উপর ছেলে সরকারি চাকরি করে, শিক্ষিত হওয়ায় তার কন্যাকে সিনেমার কাজে বাধা দেবে না, স্বাধীনতা দেবে, যা একজন প্রতাপশালী বিজনেসম্যানের কাছেও আশা করা যায় না। অতঃপর তারা মেয়ে বিয়ে দিতে রাজি হলো। তবে মেয়ে তাদের মডার্ন, সে ছেলেকে বোঝার জন্যে, জানার জন্যে সময় চায়। ছবি দেখে সে বিয়ের পিড়িতে বসতে পারবে না, অন্তত 2-3 মাস তো সময় লাগবেই। তার পাশাপাশি ছেলের সাথে মাঝে মধ্যে দেখা করার সুযোগ দিতে হবে। শায়লা বেগম এমন কথা শুনে তবা তবা করলেন। বিয়ের আগে দেখা দেখি মেলামেশা, এটা কোনো কথা? এমন অসভ্য মেয়ে তার বাড়ির বউ হবে? তার বাড়ির বউকে হতে হবে পর্দাশীল, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন, কপাল অব্দি ঘোমটা টেনে রাখে এমন, স্বামী ভক্তি করতে হবে, স্বামী সেবা করতে হবে, অন্যথায় দরকার নেই। শায়লা বেগম বয়স্কা মানুষ, ছেলে আর ছেলের বউ তাকে খুব মান্য করে চলে। তার কথার উপর কথা বলার সাহস করে উঠতে আজ অব্দি পারেননি, কিন্তু এই কথাটা তারা মানতে পারলেন না। সবাই তো আর মনের মতো হয় না। আজকাল এত সতী সাবিত্রী পাওয়া যায় নাকি? শায়লা বেগম মনক্ষুণ্ণ হলেন ছেলে আর ছেলের বউয়ের সিদ্ধান্তে, তাই বললেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমার দাদু ভাই কি রাজি হবে? যে বিয়ে করবে তাকে বলেছো? তার মত না নিয়েই এত দূর আগানো কোনো দরকার ছিল? আমার উপরে কথা বলার স্পর্ধা এখনো ওর হয়নি।
যদিও কথাটা তিনি মনের মাঝে তীব্র সংশয় নিয়ে বললেন। স্পর্ধা তো অনুরাগ অনেকবার দেখিয়েছে। গতবার ভরা বিয়ের আসরে তার মুখের উপর কথা বলেছে আমি বিয়ে করতে এসেছি, কনে কিনতে নয়। আপনাদের দেনা পাওনার হিসেবে আমার কিছু যায় আসে না। আমাকে জড়াবেন না বাবা। সাহেব চৌধুরী ভাবলেন ছেলে এবারও তার মুখের উপর জবাব দেবে নাকি ওই মেয়েকে বিয়ে করতে রাজি হবে। অনুরাগকে জানানো হলো সপ্তাহখানেক পর। তার মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। অন্যবারের মতো বলল না আপনাদের পছন্দ আমার পছন্দ। তবে শায়লা চৌধুরীর সাথে তার বেশি ভাবসাব। তাই শায়লা বেগমকে বললেন, দাদিজান, বিয়ে আমি তাকেই করব যে আমার কাছে দামি, মূল্যবান, যাকে ছুতে গেলে শুনতে হয় বামন হয়ে চাঁদ ছুতে এসেছো। শায়লা বেগম অবাক নাতির মুখে এমন কথা শুনে। তিনি বিস্ময় নিয়ে বললেন, এ কেমন কথা দাদু ভাই? এরকম কথা কেউ বলার সাহস করতে পারবে? চমৎকার করে হাসলো অনুরাগ। বলল, জানি না, আমি কিচ্ছু জানি না। তবে এমন একজন তো কোথাও না কোথাও আছেই। এভরিথিং ইজ পসিবল, নাথিং ইজ ইম্পসিবল দাদিজান। শায়লা বেগম চুপিসারে বললেন, আমি তোমার সাথে আছি দাদু ভাই। আবারও চমৎকার হাসলো অনুরাগ। শায়লা বেগম বললেন, বেঁচে থাকো, ভালো থাকো দাদু ভাই। সুবাসিনী আসুক তোমার জীবনে, রাঙিয়ে দিয়ে যাক তোমার জীবন, ভালোবাসুক তুমিও বেশো। অনুরাগের প্রথম একটা খুব সুন্দর শব্দ নিজের মগজের খাতায় লিপিবদ্ধ করে নিল। সেটা হলো ভালোবাসা। এটা আবার কেমন ভাষা? খুব কঠিন নাকি খুবই সোজা? বাংলার চাইতেও দেখি ইংরেজি খুব সোজা। ইংরেজিতে এর অর্থ লাভ। লাভের প্রতিশব্দ বাংলায় আসে অনুরাগ, পছন্দ, আসক্তি, অনুষঙ্গ, প্রণয়, প্রীতি। তার মানে ইংরেজিতেই সহজ, বাংলায় মনে রাখার মতো একটাই যথেষ্ট, সেটা হচ্ছে অনুরাগ। চারার দোকান থেকে চারা কিনতে গিয়েছিল আয়না। সময়টা দুপুর 12টার দিকে। 20টা গাঁদা ফুলের চারা কিনলো নিজের জমানো টাকায়। বাকিগুলো আয়ানে চাকরিটা হয়ে গেলে সে কিনে দেবে বলেছে। এগুলো আপাতত। ভর দুপুরে রিক্সা পাওয়া দুরূহ। আয়না এদিক ওদিক হেঁটে একটা ভ্যান গাড়ি দেখতে পেল। ভ্যান গাড়িওয়ালাকে ডাকতে ভ্যান গাড়িওয়ালা এলো। আয়না বলল, উত্তরপাড়ার দিকে যাবেন? চারাগুলো একা নিয়ে যেতে কষ্ট হচ্ছে, তাই ভাড়া দিয়ে দেব। 50 টাকা দিলেই যাবো। আয়না ভেঙচি কেটে বলল, মারে মা, আমার 3টা চারার দামই তো 50 টাকা। 15 টাকা দেবো, হবে? হইব না। তাহলে চান লাগবে না, একাই নিয়ে যাব। ভ্যান গাড়িওয়ালা বিড়বিড় করলো, আমার ভ্যান গাড়ি এমনিতেই ভাঙা, এই মেয়ে ধাপাস করে পইরা গেলে আমারে ক্যালানি দিব। যাহ বজ্জাত মাইয়া, ওই দিন কালু মেয়ের হাত পুরাই দিলা। আয়না এক হাতে চারাগুলো নিয়ে হাঁটা ধরলো। বাজারে 2 থলেতে করে 10-10টা নিয়েছে। ভাড়ও কম নয়। কিছু দূর গিয়ে আবারও থামলো। আয়না আবার থলে দুটো নিয়ে হাঁটা ধরতে দুটো স্কুলের পোশাক পরা বাচ্চা ছেলে এসে তাকে ধাক্কা দিল পেছন থেকে। অবশ্য ইচ্ছে করে দেয়নি, তারা দুজন দৌড় প্রতিযোগিতা দিয়ে আসছিল যে কে কার আগে ওই থলে হাতে আন্টিকে আগে গিয়ে ছুতে পারে। কিন্তু শান আন্টিকে ধাক্কা দিয়ে ফেলে দিবে এমনটা ভাবেনি তারা। কি হবে এখন? ভয়ে দুজন কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। চারাগুলো ছিটকে রাস্তার মাঝখানে পড়ে রয়েছে। ইটের ঘষা লেগেছিল গেল আয়নার হাত, হয়তো পায়ের হাঁটু। বাচ্চা দুটো ভয়ে আয়নাকে তুলতে গিয়ে আবারও গুটিয়ে গেল। আয়না নিজের হাতের উপর ভর দিয়ে উঠে বসলো। বোরখা ঝাড়তে ঝাড়তে বলল, এ বাচ্চা, তোমাদের সাহস কত? হ্যাঁ, কি করেছো? তোমাদের তো ছাড়বো না আমি। বাচ্চা দুটো ভয়ে ভয়ে কাঁদো কাঁদো হলো। আয়না কোমরে হাত দিয়ে বলল, কান ধরো আর উঠবোস করো করো। তোমাদের মা বাবা কোথায়? রাস্তাঘাটে দুষ্টুমি করো, ওগুলো দেখে না? হ্যাঁ, কান ধরো, 50 বার উঠবোস করো। বাচ্চা দুটো কান ধরলো। বলল, আন্টি শুধু 20 বার। কেমনে? না, 50 বার করো। বাচ্চা দুটো উঠবস করতে লাগলো। আয়না কোমরে হাত দিয়ে চেয়ে রইল। তাদের পাশ দিয়ে একটা গাড়ি শো করে চলে গেল। আয়না গাড়িটাকে উদ্দেশ্য করে বলল, এই বড় লোকের বাচ্চা, এটা কি করে দিলেন? এই ড্রাইভার, আল্লাহ এখন কি হবে আমার চারা? আয়নার আগে ফুসফুস করতে লাগলো। বাচ্চা দুটো উঠবস করা থামিয়ে দিয়ে গাড়িটার দিকে চেয়ে হেসে দিল। গাড়ির ড্রাইভার আয়নার চেঁচামেচি শুনে গাড়ি থামিয়ে দিল। গাড়ি থেকে নেমে আসলো। আয়না ভদ্রলোককে দেখে খানিকক্ষণের জন্য চুপসে গেল। অনুরাগ তার ভাগিনাকে ডাকলো, হাত নেড়ে বলল, অমি, উঠবস করছিলে কেন? আয়না ফুলে ফেপে দাঁড়িয়ে রইল। অমি তার পাশে ছেলেটাকে দেখিয়ে বলল, মামা আমরা কম্পিটিশন করছিলাম কে আগে দৌড়ে এসে রাগি আন্টিকে ছুতে পারে, কিন্তু আমাদের ধাক্কায় রাগি আন্টি পড়ে গেল, তাই রাগি আন্টি পানিশমেন্ট দিচ্ছে। অনুরাগ ভুরু কুচকে আয়নার দিকে তাকালো। আয়না নাক মুখ ফুলিয়ে বলল, আমার চারা। আয়নার দুঃখী দুঃখী মুখখানা দেখে অনুরাগের প্রচন্ড হাসি পেল। হাসতে হাসতে গড়াগড়ি খেতে ইচ্ছা হলো। আয়নামতির আবারও মন খারাপ হয়। আয়না রাস্তায় পড়ে থাকা চারাগুলো তুলে নিল, আবারও রেখে দিল। দেখলো পুরো পিষে গিয়েছে। প্রচন্ড মন খারাপে মেজাজ বিগড়ে গেল তার। নিজেকে শান্ত করে হাঁটা ধরতে অনুরাগ ডাকলো, শুনুন। আয়না দাঁড়ালো, তবে পিছু ফিরল না। আমি ইচ্ছে করে করিনি, চারাগুলো সরিয়ে নেওয়ার দরকার ছিল।
দুঃখিত আমি। আয়না কথা বলল না। নিজের উপর রাগ লাগছে, তার চোখ দিয়ে কেন হুঠার জল আসে না। অন্তত কেঁদে কেঁদে রাগ কমানো যেত, জল বেরোনোর বদলে আগুন বেরোচ্ছে যেন। অনুরাগ তার পিছু গিয়ে দাঁড়িয়ে বলল, দুঃখিত বলেছি আমি। আয়না গটগট করে পায়ে হাঁটা ধরল, একবারও পিছু ফিরে তাকালো না। অনুরাগ হতাশ হয়ে তার জামা দেখলো, রাস্তায় পড়ে থাকা চারাগুলো তুলে নিল হাতে, ভালো করে দেখে একটা নিয়ে বলল, এইটা তো ঠিক আছে, বাগানে লাগানো যেতে পারে। মামা, রাগী আন্টি তো আমায় মামিমা হতো তাই না? অনুরাগ মাথা দুলালো, বলল, পাকনামি রাখো, দুজন গাড়িতে উঠে বসো, আর কখনো একা একা রাস্তায় হেঁটে আসবে না, মনে থাকবে। অমি মাথা দুলালো, তার বন্ধুকে বলল, তনিম তোমাকে তোমার বাড়ির সামনে মামা নামিয়ে দেবে, আসো। অনুরাগ দুজনকে গাড়িতে বসিয়ে দিয়ে গাড়ি ছাড়লো। অমি বলল, মামা, রাগী আন্টি তোমার সাথে কথা বলে না কেন? অনুরাগ গাড়ি চালানোর সময় মনোযোগ দিয়ে বলল, রাগী আন্টি দামি মানুষ তাই। আয়ান বাড়ি ফিরল দুপুর 2টার দিকে। বন্ধুর বাবার যে কোম্পানিতে তাকে চাকরি দেওয়ার কথা ছিল, সেই কোম্পানিতে নামিরার বাবার শেয়ার আছে। ওখানকার চেয়ারম্যান পদে নামিরার ছোট চাচা আছেন। অতএব আয়ান সেখানে চাকরি করতে পারবে না। প্রচণ্ড হতাশ হয়ে বাড়ি ফিরল আয়ান। নামিরা তাকে দেখে কল থেকে ঠান্ডা জল এনে বাতাবি লেবু শরবত করে দিল, বলল, চাকরি হয়ে গেছে? আয়ান মাথা দুলালো। নামিরা বলল, ওখানে চাচু আছে তাই না? আয়ান মাথা নাড়ল, বলল, তুমি জানতে? হ্যাঁ, থাক, বাদ দাও। বিশ্ববিদ্যালয়ের পাশে একটা ছাপাখানা দাও। ছাপাখানার অনেক সংকট, সেখানে অনেক ভালো চলবে। তুমি তো ছাপাখানার কাজ পারো। হ্যাঁ। বুদ্ধিটা ভালো না? হ্যাঁ, আমি তো ভেবে দেখিনি। আমি আজ কলেজ থেকে ফেরার সময় বিষয়টা ভেবে দেখেছি, তুমি পারবে। ভেবে দেখছি। টুনি কোথায়? তার আওয়াজ শুনি না কেন? চারা কিনতে গেল, ফিরে এলো খালি হাতে। আম্মা, আমি আব্বাকে অনেক জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিছু বলছে না, থম মেরে বসে আছে। আয়ান গেল, আয়নাকে ডাকলো, টুনি, তোকে আমি চারা কিনে দেবো বলছি না, মন খারাপ করিস কেন? এই টুনি। আয়না থম মেরে বসে রইল। আয়ান এসে বসলো তার পাশে, বোনের মাথা ঝাঁকিয়ে বলল, টুনি, মন খারাপ কেন? কোথায় মন খারাপ, এমনি বসে আছি, ভালো লাগছে না কিছু। চারা আমি কিনে দেবো, ছাপাখানা দেবো একটা। আয়না তাকালো ভাইয়ের দিকে। ছাপাখানা দিতে গেলেও তো টাকা দরকার। মীরার গয়নাগুলো বন্ধক রেখে সরঞ্জাম কিনবো। শুধু গয়না গয়না আর গয়না, আর কোনো কথা নেই? ভাবিকে একটা শাড়িও তো দিতে পারলে না এখনো, শুধু তার গয়না নিয়ে টানাটানি। দেওয়ার জন্যই তো ছাপাখানা দিচ্ছে। মীরা যা আমারও তা, আমার যা মীরারও তা। আয়না মাথা রাখলো ভাইয়ের কাঁধে, বলল, আমার চারা। আয়ান হেসে দিল, বোনের মাথায় হাত বুলিয়ে বলল, আমি কিনে দেবো বলেছি না? টিনের একটা দরজা আয়নাদের বাড়িতে ঢোকার আগে, তারপর উঠোন, বাগান, তারপর এই ঘর। মাগরিবের আজানের সময় হয়েছে ইতিমধ্যে। টিনের দরজাটাতে টং টং আওয়াজ হয়। ঘর থেকে বের হয়ে এলো আয়না, ওড়না ভালো করে মাথায় পেঁচে উঠোন পেরিয়ে টিন গেট খুলে দিল। দেখলো একটা প্রকাণ্ড ভ্যান গাড়ি। পুরো ভ্যান গাড়িতে সব চারা আর চারা, সাথে কন্দ। আয়না ভ্যান গাড়িওয়ালার দিকে তাকিয়ে বলল, এগুলো কাদের? আয়নামতি কার নাম? আয়নার কপালে ভাঁজ পড়ল। সে বলল, আমার। লোকটা পকেট থেকে একটা কাগজ বের করলো, আয়নার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এইটা আপনারে ছোট সাহেব দিতে কইছে, আর চারা আর কান্ডাগুলো আপনার বাড়ির উঠানে রাখতে কইছে। আয়না হাঁ করে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর বলল, আমি কেন এত চারা নেব? দাঁড়ান, ওগুলো নামিয়ে না। আপনার প্রশ্নের উত্তর ওই ছেঁড়া কাগজটাতে আছে, কইছি ছোট সাহেব। আয়না কাগজটার দিকে তাকালো। কাগজটা মেলতে গুটি গুটি অক্ষরে লেখা দেখলো। সে মনোযোগ সহকারে পড়লো কাগজটি। তাতে লেখা, আয়নামতি, আমি আপনাকে ছাড়া দিলাম, আপনি আমাকে ফুল দেবেন। চৌধুরী বাড়ির ছেলের বিয়েতে অনেক ফুলের দরকার পড়ে, জানেন তো, তখন না হয় ফুল দিয়ে ঋণ শোধ করে দেবেন। আয়না কাগজটা হাতের মুঠোয় মুচড়ে নিল। সে এখন আম্মা, আব্বা আর ভাবিকে কি বলবে। ভ্যান গাড়িটা থেকে 200-300 চারা নামালো লোকটা। গাঁদা ফুলের চারা আর রজনীগন্ধার কন্দ। আয়েশা বেগম আর নামিরা সে অবাক হয়ে বলল, এগুলো কোথা থেকে? আম্মা, আমি ধার করেছি একজনের কাছ থেকে, ফুল দিয়ে শোধ করে দেব বলেছি। আয়েশা বেগম বিস্ময় নিয়ে বললে, যদি ফুল না ধরে হারামজাদি, তোকে এত পণ্ডিতগিরি দেখাতে কে বলেছে? আয়না কাচুমাচু করলো, তারপর ঘরে চলে গেল। খাতা কলম নিয়ে বিরাট বিরাট গালি লিখলো, তারপর লিখে লিখে নিজেই পড়লো, তারপর আবারও ছিঁড়ে ফেললো। এর চাইতেও সুন্দর সুন্দর গালি দেওয়া দরকার, তো সে সুন্দর সুন্দর গালি পারে না, তাই আর লিখলো না। সুযোগ পেলে সামনাসামনি দিয়ে দিবে সে। যাই হোক, চারা আর কন্দগুলো লাগানোর জন্য মাটি জোগাড় করে নিতে হবে। ফুল না আসলে ও পিটিয়ে পিটিয়ে ফুল আনতে হবে, নইলে আয়না শেষ। আয়না থেকে সে আয়নামতি হয়ে যাবে। না না, আয়নামতি হওয়া যাবে না। লোকটা চলে যে
লোকটা চলে গিয়েছে কিনা দেখতে গেল আয়না, দেখলো চলে যাবে এক্ষুনি। সে গিয়ে বলল, একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। ভ্যান গাড়িওয়ালা দাঁড়িয়ে থাকলো। আয়না ঘরে গেল, কি যেন লিখে লোকটার হাতে দিয়ে বলল, দিয়ে দেবেন। জি আপা দিমনি। লোকটা চৌধুরী বাড়িতে এলো। অনুরাগ তাকে দেখে বাইরে বের হয়ে এলো, বলল, কিছু বলেছে? লোকটা কাগজ দিয়ে বলল, আপা এটা দিচ্ছি ছোট সাহেব। অনুরাগ কাগজটা নিয়ে নিল, বলল, আচ্ছা আপনি যান। লোকটা চলে গেল। অনুরাগ কাগজটা খুলে পড়ল। আর জীবনে যদি আয়নামতি ডাকেন না, আপনার খবর আছে বেকুব পুরুষ মানুষ। অনুরাগ আচমকা আওয়াজ করে হেসে দিল। তারপর ঘরে গিয়ে কলম খাতা নিয়ে লিখল, ডাকবো। সেই অপরাধে ফুল না দিয়ে না হয় ফুলের কাঁটা দেবেন। আমি নিতে রাজি আছি আয়নামতি। ফজলু মিয়ার কাছে সকাল 7টার দিকে রওনা দিল আয়না। রজনীগন্ধার কন্দ কিভাবে লাগাবে সে জানে না। ওই যে বইটা দিল ওটার লেখাগুলো তার মাথায় ঢুকছে না, তাই ফজলু মিয়ার কাছে যাওয়া। ফজলু মিয়ার জন্য সে নারিকেলের নাড়ু নিয়ে গেল। বাড়ির পেছনে নারিকেল গাছটাতে নারিকেল ধরেছে। সেই নারিকেল কাল পেরেছে আয়না। আর তার আব্বা নারিকেলের নাড়ু খেতে পছন্দ করে, তাই মাকে বলেছে যাতে নারিকেলের নাড়ু বানায়। ফজলু কাকুর জন্য নিয়ে যেতে পারবে। ফজলু মিয়া নারিকেলের নাড়ু দেখে বলল, দাঁত দিয়া সাবাই খাইতে পারি না রে মা, আমার রেনু খাইব, রাখ। একটা খাওয়ার চেষ্টা করো, বাকিগুলো রেনু খাবে। এখন ঝটপট বলে ফেলো তো, মাটি কিভাবে তৈরি করব? আমার রেনুরে লইয়া যা ফুলবানু, ও তোর সব শিখাইয়া দিব। আয়না খুশি হলো। রেনু পারবে? পারিব আপা, আমি আমার বাগানে কন্দ লাগাইছি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।